This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউকাসা মানে মাকড়সা জাল কাটতে কাটতে আরো কত কি বেরিয়ে আসছে তদন্তকারীদের কাছে। দেখুন যে উমার যে ব্লাস্ট করিয়েছে তার i20 গাড়ি দিয়ে, সেই উমারের 3টে গাড়ি ছিল। 3টে গাড়ি মানে i20 সহ আরো দুটো গাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। একটা লাল গাড়ি, আরো একটি গাড়ি, সেই গাড়িটা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পার্ক করা ছিল। ফোর্ড ইকোস্পোর্ট আর তারপর ব্রিজা, এই 3টে গাড়ি উমারের নামেই কেনা হয়েছে। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, একের পর এক গাড়ির হদিশ, তাহলে কি এগুলো কোনো নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল? তদন্তকারীরা কি বলছেন? একজন আত্মীয়কেও পাওয়া গিয়েছে এই গাড়ি যার কাছে ছিল, কি তথ্য? আর একদমই দেখো, এই যে গাড়িগুলো মূলত হদিশ মিলছে বা যে গাড়িটা ব্লাস্ট হয়েছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা যোগসূত্রে বাঁধা। তা হচ্ছে প্রত্যেকটা গাড়ি হয় সেকেন্ড হ্যান্ড ইউজ অথবা থার্ড হ্যান্ড ইউজ, এবং সেই তৃতীয় ব্যক্তি বা সেকেন্ড ইউজের পর কিন্তু এই উমরের কাছে আসতে হবে, উমর বিকৃত। সবচেয়ে বড় কথা, এই গাড়িগুলো কোথাও না কোথাও কাশ্মীরের পুলওয়ামা বা অনন্তনাগ যোগ পাওয়া যাচ্ছে। দেখো, যে গাড়িটা ব্লাস্ট হয়েছে সেই গাড়িটা যেমন পুলওয়ামা যোগ পাওয়া গিয়েছে, যে গাড়িটি আমরা কিছুক্ষণ আগে এই ইউনিভার্সিটি আলফাল্লা ইউনিভার্সিটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে পেয়েছি, সেই গাড়িটা কিন্তু এটি লাল গাড়ি। সেই ইকোস্পোর্ট গাড়িটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজ, এবং সেটাকে দুবার হাত বদল হয়ে তারপর তার উমরের কাছে এসেছিল। এবং যে তৃতীয় গাড়িটা ব্রিজ, আমি ব্রিজের গাড়িটা তোমার ব্রিজের গাড়িটা দেখাতে বলবো। এই ঠিক পার্কিং লট, আমি অনুদীপকে বলবো দেখানোর জন্য। আমরা ঠিক সামনেই পৌঁছেছি। এই সেই পার্কিং লট তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই পার্কিং লটে কিন্তু গাড়িটা রাখা রয়েছে। ব্রিজার গাড়িটা ইতিমধ্যে পরীক্ষা করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন, এনএসসি থেকে আসছে। গোটা গাড়িটা কিন্তু ঘিরে রাখা হয়েছে যাতে কোনোভাবে এই গাড়ির আশেপাশে কেউ না যেতে পারে। বিস্ফোরক রয়েছে কিনা সেটাও কেউ এখনো জানে না। এনএসসি যতক্ষণ না আসছে, বোম স্কোয়াড যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে। দেখো, এই গাড়িগুলোকে ব্যবহার করা হচ্ছিল মূলত, যেটা তদন্তকারীরা মনে করছেন যে বিস্ফোরক রাখার জন্য, এবং এই বিস্ফোরক সেই গাড়িতে রেখে দিকে একটু দেখতে চাইছি, কারণ ব্রিজ যে গাড়িটা, তৃতীয় যে গাড়িটা পাওয়া গিয়েছে ব্রিজা, সেই গাড়িটা আমরা একটু দেখতে চাই যেখানে রাখা আছে, যে পার্কিং লটে রাখা আছে। আমি 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 অনুদীপকে বলবো দেখানোর জন্য। অনুদীপ, তুই একবার যদি দেখাও পার্কিং লটটা, একটু যদি জুম করে দেখাও যে পার্কিং লটটা ঠিক এইখানেই কিন্তু আগের দিন মুজাম্মিলের গাড়ির পাশে পাওয়া গিয়েছিল, দেখা গিয়েছিল উমারের গাড়ি যেটা 13 দিন ধরে ছিল, ঠিক এইখানে কিন্তু ব্রিজার গাড়িটা রাখা আছে। এই সেই পার্কিং লট, ইউনিভার্সিটি ঠিক পেছন দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং পুরো পার্কিং লটটা দেখা যাচ্ছে। এখানেই কিন্তু ব্রিজার গাড়িটা রাখা রয়েছে, এবং এই ব্রিজার গাড়িটাই মূলত চারপাশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এনএসজির বোম স্কোয়াড আসছে, যেটা তোমাকে বলছিলাম। এই সেকেন্ড বা থার্ড হ্যান্ড ইউজগুলো গাড়িগুলোকেই বিস্ফোরক ভরে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে বিভিন্ন কোণে ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এখনও পর্যন্ত 4টি গাড়ির হদিশ মিলেছে, 3টে গাড়ি, একটি গাড়ি ব্লাস্ট হয়েছে, 2টি গাড়ি হদিশ মিলেছে, এবং আরও একটি গাড়ি যেটা মূলত মুজাম্মিলের গাড়ি, সেটাকে পুলিশ ইতিমধ্যেই ইউনিভার্সিটির ভিতর থেকে বাজেয়াপ্ত করেছে। পুরোটাই এখন স্ক্যানারে রয়েছে। শান্ত আমাদের প্রতিনিধি ঠিক সেই জায়গা থেকে আমাদের সঙ্গে আছেন যেখানে এই ব্রিজা গাড়িটাকে পার্ক করে রাখা হয়েছে। আরো একটা গাড়ি, এটা দেখছেন এই লাল গাড়িটা, এটা তার আত্মীয়ের কাছে ছিল যাকে আটক করেছে পুলিশ। এই উমারের এক আত্মীয়র কাছে এই লাল গাড়িটা ছিল। এই গাড়িটায় অনেক নথি কাগজপত্র পেয়েছেন তদন্তকারীরা, আর সেই সমস্ত বিষয়গুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। আর মোট 3টে গাড়ির মধ্যে এটা দ্বিতীয় গাড়ি। আরও একটা যে গাড়ি, সেই গাড়ি হচ্ছে যেটা ব্লাস্ট হয়েছে, i20 গাড়ি, যেটা আপনারা সিসিটিভিতে দেখেছেন, সাদা রঙের গাড়ি, সেই গাড়ি, তার সঙ্গে লাল গাড়ি, আর তার সঙ্গে আরও একটি গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। কি ভাবছেন, এই মুহূর্তে একের পর একটা গাড়ি উদ্ধার হয়েছে, তার সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই? না, প্রত্যেকটা গাড়ির সঙ্গে যোগসূত্র রয়েছে, কারণ এই মুহূর্তে একটা বড় খবর আমরা ব্রেক করব। 32টা গাড়ি নিয়ে দিল্লির 32টা জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল জৈশের ডক্টর মডিউলের। সেই কারণে কি এক একজনের নামে 3টে 4টে করে গাড়ি রয়েছে? সেই গাড়িগুলোই কি বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হতো? কি জানা যাচ্ছে সূত্র মারফত? আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে। তন্ময়, 32টা গাড়ি নিয়ে 32 জায়গায়, মানে আমরা বলছি না যে উকাসা মানে মাকড়সার মতো জঙ্গি জাল ছড়িয়েছে, কিন্তু যদি এটা উপর থেকে আমি একটুখানি ভাবি, মানে 32টা জায়গায় 32টা গাড়ি নিয়ে বিস্ফোরক তৈরি করা বা বিস্ফোরক সেখানে বিস্ফোরণ ঘটানো, এটা তো ভয়ানক। ওখানেও তো একটা জাল। দেখো, একেবারেই তাই। যে কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে গোয়েন্দাদের কাছে যে তথ্য এসছে সেটা খুব মারাত্মক। 32টা গাড়ির একটা ব্লাস্ট কারপুল তৈরি করেছিল এই জৈশের ডাক্তার মডিউল।
এখন আপাতত এই তথ্যটা এসছে গোয়েন্দাদের হাতে। 32টা গাড়ি যেগুলো সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড বা ফোর্থ হ্যান্ড, অর্থাৎ বারবার হাত বদল হয়েছে যাতে গোয়েন্দারা তদন্ত করতে গেলে বিপাকে পড়েন, সেই জায়গা নজর রেখে দিয়ে এরকম 32টা গাড়ির হদিশ এসছে। 4টি গাড়িকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে এবং তুমি দেখতে পাচ্ছ কোথাও i20, কোথাও ব্রিজার, কোথাও হচ্ছে যে ইকো স্পোর্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের গাড়ির কোনো ইয়ে নেই যে কোন গাড়ি নিতে হবে তার কিছু নেই। এই গাড়িগুলোকে গাড়ি বম হিসেবে চিহ্নিত করা। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য গোয়েন্দাদের কাছে এসছে, 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিন ছিল। সেই 6ই ডিসেম্বরে 6 জায়গায় বড় সড়ো বিস্ফোরণ ঘটানো হবে এই গাড়ি বম দিয়ে। অর্থাৎ সেই গাড়িগুলো কোথায় বা সেই বিস্ফোরকগুলো কোথায়, কারণ উমর তো এক্সপার্ট ছিল যে গাড়িটাকে গাড়ি বোমে পরিণত করে দেওয়ার। ফলে এই 32টা গাড়ির যে বম ব্লাস্ট কার্পুল তৈরি করেছিল জৈসের ডাক্তার মডিউল 1, 2, 6ই ডিসেম্বর 6 জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। তার সঙ্গে 32টা গাড়ি দিয়ে ওই 6টা জায়গায় যদি বাদ দিই আমরা, তাহলে আরও জায়গায় বিস্ফোরণ ঘটানো। গাড়িগুলো কেনা হচ্ছিল মূলত দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অর্থাৎ দিল্লি গাড়ির মধ্যে এই উমারের আমরা 3টে গাড়ি চিহ্নিত করেছি এবং আগের আরেকটা গাড়ি চিহ্নিত হচ্ছে। মানে এখনো পর্যন্ত তদন্তকারীদের 28টি গাড়ি খুঁজে বের করতে হবে, কারণ এই 32টা গাড়ির মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই প্ল্যান করেছিল, বিস্ফোরণ ঘটানোর প্ল্যান করেছিল। আপাতত তুমি সঙ্গে থাকো তন্ময়। এই ডাক্তারের আড়ালে জৈশ জঙ্গিদের গোটা মডিউলের মধ্যে কিন্তু শাহিদের ভূমিকা সবচেয়ে বেশি সন্দেহজনক, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। তার কারণ জৈশের যে মহিলা ব্রিগেড, তার ভারতীয় শাখার মাস্টার মাইন্ডই এই শাহিদ। কিভাবে এই শাহিদ এই দেশের বুকে বেছে বেছে জঙ্গিদের রিক্রুট করত, কোথা থেকে তহবিল সংগ্রহ করত, পুরোটা জানবো। আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সিজার রয়েছে। সিজার, কিভাবে এই শাহিন এই দেশের বুকে থেকে প্রত্যেক দিন একটু একটু করে আমাদের দেশকে রক্তাক্ত করছিল? দেখো, এই যে গোটা ফরিদাবাদ মডিউল বা ডক্টরস মডিউল যদি বলো, সেই ডক্টরস মডিউলে মাথা হিসেবে কিন্তু কোথাও বারবার গোয়েন্দারা মনে করছেন লখনৌয়ের মেয়ে শাহিদকে। একজন চিকিৎসক, প্রথম দিক মেধাবী ছাত্রী ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার জীবনে একটা মারাত্মক পরিবর্তন এসে যায় এবং তিনি কানপুরের মেডিকেল কলেজ ছেড়ে তিনি চলে যান, কার্যত বেপাত্তা হয়ে যান। এবং তারপরে যখন ফিরে আসেন, গোয়েন্দারা মনে করছেন এই মাঝখানের সময়টাতেই তার ইন্ডক্ট্রিনেশন হয়েছিল, তার মগজধোলাই হয়েছিল এবং তারপরেই তিনি জৈশের যে মহিলা ব্রিগেড জামাতুল মমিনাত তার দায়িত্ব পান। ভারতে তার দায়িত্ব পেয়ে তিনি ধীরে ধীরে তার যে লোকাল রিক্রুট কমান্ড সেন্টার তৈরি করছিলেন এবং যেটা মনে করা হচ্ছে, যে সমস্ত নথি পাওয়া গেছে, যে শাহিন ফরিদাবাদের আশেপাশে হাপুর, নুয়ের মতো জায়গা বা সাহারানপুরে, যেখানে তুলনামূলক কিছুটা গ্রামাঞ্চলে, যেখানে শহরতলি এলাকায়, সেখানে সেই কমান্ড সেন্টারটা তৈরি করার চেষ্টা করছিলেন, সেখানে রিক্রুটমেন্ট শুরু করেছিলেন এবং একটা ফান্ড তিনি নিয়মিত পাচ্ছিলেন এবং সেই ফান্ড সরাসরি পাকিস্তান থেকে আসেনি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে, কখনো জাকাতের নামে, কখনো অন্য কোনোভাবে তার কাছে এসছে এবং সেই টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই 30 থেকে 40 লক্ষ টাকা হদিশ ইতিমধ্যেই পাওয়া গেছে এবং সেইটাকে দিয়েই তিনি কিন্তু এই রিক্রুটমেন্টের পাশাপাশি এই গোটা অপারেশনের ছকটা সাজাচ্ছিলেন। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি গেস্ট রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, যেভাবে এই শাহিন এই গোটা ডাক্তার মডিউলের একেবারে অন্যতম মাথা বলা চলে এবং যেভাবে সিজার জানাচ্ছিল যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ হয়ে পাকিস্তানের টাকা সরাসরি এই শাহিনের মাধ্যমে এই জঙ্গিদের হাতে যেত, কত বড় জাল ছড়িয়ে রেখেছিল এই শাহিনরা? দেখুন, শাহিনের মতন ডাক্তারদের প্রথম কথা রিক্রুট করেছিল যারা হ্যান্ডলার, তারা করেছিল। এবং একটা বড় জিনিস দ্বীপের মধ্যে আমরা বারবার ডিসকাশন করছি, এই ধরুন মুজাম্মেল অথবা যারা কাশ্মীর থেকে এসেছিল, যারা অনন্তনাগ থেকে এসেছিল, যারা গান্ডারওয়াল থেকে এসেছিল, এই ডাক্তার যারা এসেছিল তারা তো হরিয়ানায় কিছু চিনতো না, তারা তো উত্তরপ্রদেশে কিন্তু চিনতো না, ফরিদাবাদে কিন্তু কেউ কিছু চিনতো না। এই যে এত গাড়ি কিনেছে, এত হাজার কিলো একত্রিত করেছে এবং প্রত্যেকটা এক্সপ্লোসিভ বানানো কিন্তু এত সোজা নয়। আমরা যত সোজাভাবে এই টিভির পর্দায় আমরা ডিসকাশন করছি, ইট ইজ এ হাইলি টেকনিক্যাল জব। যদিও এটা ক্রুড বোম, ইট ইজ নট এ মিলিটারি গ্রেড বোম, বাট ইট ইজ স্টিল ভেরি ডিফিকাল্ট। আইইডি বানানো এত সহজ নয়। তার মানে এখনো যে মাথাগুলো আছে, যে হ্যান্ডলার, যারা এদের আশ্রয় দিয়েছে, যারা এদের হেল্প করছে, একা নবী এতগুলো বোম বানাতে পারে না। দেয়ার উইল বি আরো অনেক এক্সপার্ট, আইডি এক্সপার্ট, যারা এই বোমগুলোকে একত্রিত করছে। যদি 32টা
এটা তো ভয়ানক একটা খবর যদি 32টা গাড়ি এবং 32 জায়গায় লাগানো হতো। এখান থেকে কর্নেল চৌধুরী একটা বিষয় সরঞ্জাম স্পষ্ট যে কত বড় বিস্ফোরণের ছক এই জঙ্গিরা কষে রেখেছিল এবং ভারতবাসী কত বড় একটা বিপদের হাত থেকে কিন্তু আপাতভাবে রক্ষা পেয়েছেন। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকুন।